মাফিয়াদের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের অদক্ষতাও মানবে না জনগণ, বলেছেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ, বলেছেন প্রধান উপদেষ্টা। ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার আশা। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় অনুঘটক ছিল বিচার বিভাগ, মন্তব্য ইফতেখারুজ্জামানের। দেয়া হতো উন্নয়নের ভুল তথ্য, বলেছেন দেবপ্রিয়। স্বচ্ছতার স্বার্থেই জুলাই বিপ্লবের শহীদদের চূড়ান্ত তালিকায় সময় লাগছে, জানিয়েছেন আসিফ মাহমুদ। রংপুরে ৪৪ পরিবারকে অনুদানের চেক বিতরণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে ৩ মাসে জনগণের সব দাবি পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের দিনব্যাপী কাউন্সিলের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে ৩০,০০০ মানুষকে নির্মমভাবে আহত করা হয়েছে, ২,০০০-এর বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। দেশের বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের ৩ মাসে মাফিয়া সরকারের তৈরি করা জঞ্জাল দূর করা সম্ভব নয়, কিন্তু সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠাও অন্যায্য নয়। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে আহতরা হাসপাতাল থেকে যেভাবে রাজপথে নেমে এসেছে, সেই দৃশ্য লজ্জার বলে মন্তব্য করেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কার করতে গিয়ে অগ্রাধিকারে ভুল হলে তা সরকারের ব্যর্থতা বলে জনগণ মনে করবে, বলেন। বিএনপির ৩১ দফা কর্মসূচি সমৃদ্ধি বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সনদ। ধন্যবাদ জানিয়ে মাফিয়া সরকার প্রায় ১৫ বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয়। তবে ৩ মাস পর সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় ওনাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে একথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান লক্ষ্য। তিনি এ সকল কাজের জন্য ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার আত্মদানের কথা স্মরণ করেন। চোখ হারানো পঙ্গুত্ব বরণ করা হাজার হাজার ছাত্রদের কথা স্মরণ করেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতের বাংলাদেশ গঠিত হবে মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক। শূন্য কার্বন নিঃসরণ, দারিদ্র্য শূন্য এবং বেকার শূন্য সমাজ গঠনের ৩ শূন্য অর্জনের সরকারের লক্ষ্যের কথাও বলেন প্রধান উপদেষ্টা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে। এছাড়া গণমাধ্যমের একটি অংশও শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল বলে মন্তব্য তার। রাজধানীর মাইডাস সেন্টারে আইন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার করতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এতটা ক্ষত তৈরি করা হয়েছে তা বাইরে থেকে বোঝার মতো না। এত অনিয়ম কম দেশেই হয়। ব্যাংকগুলোকে দেয়া হয়েছে নিঃস্ব করে, তবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য সরকার সব চেষ্টা করছে, জানান অর্থ উপদেষ্টা। রাজধানীতে ব্র্যাক ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। ২০০৯ সালে ব্যাংক খাতে ১৮,০০০ কোটি খেলাপি ঋণ এখন ২,৫০,০০০ কোটি। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নের বয়ান শোনানো হয়েছে, প্রবৃদ্ধি অর্জনের ভুল তথ্য দিত আওয়ামী লীগ সরকার। তথ্য উপাত্তে রাজনীতিকরণ করা হয়েছিল। আগের গভর্নর অর্থনীতির ১২টা বাজিয়ে দিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বচ্ছতা নিশ্চিত করতে জুলাই অভ্যুত্থানের শহীদদের চূড়ান্ত তালিকা করতে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফরহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধন করে তিনি একথা জানান। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার মতো অভিযোগ যেন শুনতে না হয়, এজন্যই তালিকা করতে কিছুটা সময় নেওয়া হচ্ছে। 127টি গণকবরের যে তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজধানীর সব মাঠ পুনরুদ্ধার করা হবে, পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা হবে। 55টি ফেডারেশনকে এক জায়গায় আনতে স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে রংপুরে। 53 বছর পর সামনের দেশ গড়ার যে সুযোগ তরুণরা করে দিয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন দুই উপদেষ্টা। আর দীর্ঘমেয়াদী সহযোগিতা নিয়ে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। হৃদয়ে হাত চেপে লাল সবুজের পতাকাকে শ্রদ্ধা ভালোবাসায় উঁচু করে তুলে ধরার দীপ্ত শপথ। জুলাই স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শিরোনামে জুলাই বিপ্লবে রংপুর বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয় শনিবার সকালে। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শি। সাম্যের দেশ গড়তে সকলের সহযোগিতা চান তারা। আপনাদের পাশে আমরা থাকব, যদি আমাদের দিক থেকে কোনো গাফিলতি হয় আপনাদের পাশে থাকার ক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। 2024-এ পুনর্জন্ম নিল আরেকটি প্রজন্ম, যে সেই আদর্শে যুদ্ধে নামল। তাদের পুনর্বাসন, তাদের দেশ গড়ার ক্ষেত্রে তাদের কাজে লাগানো, এই জায়গাটায় আমরা দ্বিতীয়বার আর বিফল হব না। অনুষ্ঠানে মাঠ প্রশাসনের দায়িত্ব অবহেলা নিয়ে ক্ষোভ জানান শহীদ সাংবাদিক মেহেদী হাসানের মা। আজকে এই আন্দোলন করে 3 মাস পার হয়ে গেল। আমার মনে হয় এখনো অনেক বৈষম্য আছে। এই বৈষম্যগুলোকে দূর করার জন্য আমাদের সকলকেই কাজ করা লাগবে। তারপর আমি বলবো, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা যে সবাই খালি টাকাই চাচ্ছে তা তো না। তারাও স্থানীয় প্রশাসন, স্থানীয় মানুষজন সবার কাছ থেকে সহানুভূতি, ভালোবাসা, একটু কথা, তাদের পাশে একটু বসা, এই জিনিসটাই কিন্তু চায়। জুলাই বিপ্লবে আহত নিহত শহীদ পরিবারদের দীর্ঘমেয়াদী সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে, প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। অনুষ্ঠানে বিভাগের 8 জেলার 44 শহীদ পরিবারকে 2,20,00,000 টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা উচিত। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে দুপুরে বরিশালের বাকেরগঞ্জে দুধল ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজভী বলেন, প্রয়োজনীয় সংস্কার কাজ প্রলম্বিত হলে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেবে। এর আগে শহীদদের কবর জিয়ারত করেন রিজভী। আর্থিক সহায়তা দেন 31টি পরিবারকে। এই আন্দোলন তো 1 মাস 1.5 মাসের না। গণতন্ত্র ফেরানোর জন্য, শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য প্রায় 16 বছর এদেশের মানুষ রক্ত ঝরিয়েছে, এদেশের মানুষ নিজের জীবন দিয়েছে। জনগণের শাসন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, আর সেই জায়গাটি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবেন।
আগামী প্রজন্মের কাছে চট্টগ্রামে শহীদ জিয়ার 4টি ঐতিহাসিক স্মৃতি তুলে ধরতে দিনব্যাপী কর্মসূচি পালন করছে যুবদল। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি জাদুঘরে এতিম শিশুদের অংশগ্রহণে কোরআনখানি ও দোয়া মাহফিল হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ অন্যরা। এর আগে রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে যুবদল। এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। বার সমিতির অডিটোরিয়ামে এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এটা শেষ হবার নয়। মৌলিক সংস্কারগুলো শেষ করে গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য নির্বাচন চায় বিএনপি। অন্যদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রায়পুরা গার্লস স্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। পরে হয় আলোচনা সভা। মাদারীপুরের সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক রুবেল। এই ঘটনায় আহত হয়েছেন 9 জন। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের সমাদদার নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, ঢাকা থেকে একটি মাইক্রোবাসে বরগুনার আমতলী যাচ্ছিলেন ঢাকাই সিনেমার নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদদার এলাকায় একটি বাস তাদের গাড়িটিকে চাপ দেয়। এ সময় গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হন রুবেল ও তার সফরসঙ্গীরা। নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যালি ও আলোচনা সভা করেছে প্রতিবাদী সংগঠন জাগ্রত প্রজন্ম। খেলাধুলার মধ্যে থাকি, মাদককে না বলি, এই প্রতিবাদ দিয়ে ফতুল্লার কুতুবপুর এলাকায় নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি। দুপুরে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দেলপাড়া স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের স্থানীয়ভাবে প্রতিহত করতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক AKM শওকত ইসলাম বলেন, মাদক প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। এক্ষেত্রে তরুণদেরই প্রধান ভূমিকা পালন করতে হবে। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, ডাক্তার আব্দুল নূর সায়েম এবং বিশিষ্ট সাংবাদিক জিয়া খান। সভা শেষে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। ষাট থেকে 70 লোক আমাদের এই তরুণ প্রজন্মে এডিক্টেড, যার ফলে সাপ্লাই সকল কিছু ফাঁকি দিয়ে এসে যায়। তারপরে আমরা সবাই চেষ্টা করি এই মাদককে দমন করার জন্য। ইউনিভার্সিটিতে, কলেজে, ইউনিভার্সিটি, সরকারি বেসরকারি চাকরি বা সরকারি চাকরিতে প্রবেশের আগে তাকে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে যদি সে পজিটিভ হয়, সে ওই চাকরি, সে যদি ফার্স্ট হয়, সে চাকরিতে অ্যাটেন্ড করতে পারবে না। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় ম্যাচ হয়েছে ফরিদপুরে। সকালে জেলা স্টেডিয়ামে এতেও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মাদক বিরোধী ও মোবাইল আসক্ত থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে জনসচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে ধামরাইয়ে। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ তমিজ উদ্দিন। রাজুকের সেবাসহ অবৈধ পাওয়া সব প্লট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে রূপগঞ্জে। দুপুরে পূর্বাঞ্চল 11 নং সেক্টরে প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে এতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন। জিয়া শিশু কিশোর মেলা কমিটির পরিচিত সভা হয়েছে ঝালকাঠিতে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন। আন্তজেলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে জয়পুরহাটে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। খাগড়াছড়িতে রাস উৎসব পরিদর্শন করেছে সেনাবাহিনী। সকালে লক্ষ্মীনারায়ণ মন্দিরে এ সময় বক্তব্য রাখেন রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। ভাষা শহীদ রফিকের স্মরণে আলোচনা সভা ও কর্নার উদ্বোধন করা হয়েছে মানিকগঞ্জে। সকালে শহরের বেউথা এলাকায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মোনার হোসেন মোল্লা। সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে ময়মনসিংহে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম। নাটোরের সিংড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আবর্জনা পরিষ্কার শুরু করেছে পৌর প্রশাসক। সকালে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম।
বাংলাদেশের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সিলেটে। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে সারা দেশে 64,000 পরীক্ষার্থী এতে অংশ নেন। কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে নেত্রকোনায়। শহরের নাগরা এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। নারী ও শিশু অধিকার ফোরামে কার্যকরী কমিটির সভা হয়েছে মুন্সিগঞ্জে। সবাই উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবনী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মাফিয়াদের জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়, অন্তর্বর্তী সরকারের অদক্ষতাও মানবে না জনগণ, বলেছেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ, বলেছেন প্রধান উপদেষ্টা। ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার আশা। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় অনুঘটক ছিল বিচার বিভাগ, মন্তব্য ইফতেখারুজ্জামানের। দেয়া হতো উন্নয়নের ভুল তথ্য, বলেছেন দেবপ্রিয়। স্বচ্ছতার স্বার্থে জুলাই বিপ্লবের শহীদদের চূড়ান্ত তালিকায় সময় লাগছে, জানিয়েছেন আসিফ মাহমুদ। রংপুরে 44 পরিবারকে অনুদানের চেক বিতরণ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।